যাই হোক, মহাদেশ আমাদের পৃথিবীতে, এই শুন ভালো করে শুন। তো আজকে হচ্ছে তোর আমাদের পৃথিবীর অন্দরমহল, মহাদেশ আর মহাসাগর। মহাসাগরের নিচে 5 কিলোমিটার এবং মহাদেশের নিচে 60 কিলোমিটার এর গড়। ঠিক আছে, মহাদেশ আর মহাসাগরের গড় যদি আমি কত ধরবো, তোর 30 কিলোমিটার ধরি। কত কিলোমিটার ধরি? মহাদেশ আর কি মহাসাগর এর গড় ধরলাম কত, নিচে গড়ের নিচে কত, 30 কিমি পর্যন্ত। ঠিক আছে, 30 কিমি পর্যন্ত। ঠিক আছে, 30 কিমি পর্যন্ত কি কি আছে না আছে এই সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, মানে 30 কিমির নিচে কোন শিলা আছে না শিলা আছে। তো নিচে মহাসাগরের নিচে কোথায়? এই মহাসাগরের নিচে। কার নিচে? মহাসাগরের নিচে দুটা এলিমেন্ট থাকে, যেটা হচ্ছে কি রে, সিলিকন। এটা হচ্ছে কি সিলিকন, আর এটা কি থাকে, ম্যাগনেসিয়াম। সিলিকন আর ম্যাগনেসিয়াম বন্ধ করে দেয়, এই বন্ধ। সিলিকন আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, সিলিকন আর ম্যাগনেসিয়াম এরা এই যে এই শিলাগুলো খুব ভারী। এরা কি খুব ভারী, আর এরা সাধারণত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। কি দিয়ে গঠিত? ভালো করে বুঝবি কিন্তু। এই মহাসাগরের নিচে দুটা শিলা আছে, সিলিকন আর ম্যাগনেসিয়াম। এরা কি ভারী, কি রে ভারী। আর এরা কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, অপেক্ষাকৃত ভারী। ঠিক আছে, বস। বস রে। আর এর ঘনত্ব হচ্ছে 2.9। ঘনত্ব হচ্ছে কত? কি রে বলতো? 2.9 গ্রাম ঘনমিটার, ঘনসেমি, গ্রাম সেমি। ঠিক আছে, এইগুলোতে গঠিত। ঠিক আছে, এই যে দেখ, সিলিকনের কি এসআই। ঠিক আছে, সিলিকন হচ্ছে কি এসআই, আর ম্যাগনেসিয়াম হচ্ছে কি এমএ। তো দেখ, এসআই আর এমএ কি হয়? এসআই এমএ কি হলো? সীমা হলো না? কি হলো? সীমা হয়ে গেল না? তো মহাসাগরের নিচে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের এই শিলাগুলো ভারী এবং ভারী এমজি হবে না? আচ্ছা, সরি, ম্যাগনেসিয়াম এমজি হবে, ম্যাগনেসিয়াম এমজি হবে। ঠিক ম্যাগনেসিয়াম এমজি হবে। এই তোর যখন ইসের জন্য এম এ হয়ে যাবে। ঠিক আছে, এখানে হবে সীমা। ঠিক আছে, এখানে হবে সীমা, এমজি হবে ম্যাগনেসিয়ামের সংকেত এমজি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে এমজি, কিন্তু যখন এসআই এবং এমজি যোগ করবো তখন সীমা হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, দেখ, মহাসাগরের নিচে গড়ে সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই শিলাগুলো অপেক্ষাকৃত ভারী, মানে ভারী ব্যাসেল্ট। আর তোর এর ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম ঘনসেমি। ঠিক আছে, নিয়ে গঠিত হয়েছে তোর সীমা। এই যদি কথা বলিস তাহলে একটু আস্তে বল। ঠিক আছে, কথা বলবি না, তোকে এর আগের দিন বলেছিলাম না। এটা কি বলবো? সীমা। আর মহাদেশের নিচে, ঠিক আছে, এই মহাদেশের নিচে তোর কি থাকছে বলতো? তোর এটা হচ্ছে তোর মহাদেশের নিচে কি থাকছে? সিলিকন আর তোর অ্যালুমিনিয়াম। কি রে? সিলিকন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই মহাদেশের নিচে সিলিকন মানে কি এসআই, আর অ্যালুমিনিয়াম কি এল।
ঠিক না? Al সিলিকন আর মহাদেশের নিচে সিলিকন আর অ্যালুমিনিয়াম থাকে। আচ্ছা তোকে যদি বলে এই যে সীমা কোন শিলা দিয়ে গঠিত, ব্যাসেল শিলা দ্বারা গঠিত, ঠিক আছে। এটা হচ্ছে অপেক্ষাকৃত ভারী আবার, ঠিক আছে। এর ঘনত্ব কত বলতো 2.9 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা সীমা কোন কোন শিলা দ্বারা গঠিত, সিলিকন আর ম্যাগনেসিয়াম, বুঝতে পারলি। এটা কি মহাসাগর না মহাদেশ, এটা হচ্ছে মহাসাগরের নিচে অবস্থিত, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আছে সীমা কাকে বলে বলতে পারবি না। এখান থেকে কতটি জানলাম, সীমা হচ্ছে কি যে মহাসাগরের নিচে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত অপেক্ষাকৃত ভারী ব্যাসেল দ্বারা গঠিত, এটাই আমরা কি বলবো, সীমা বলবো। এর ঘনত্ব হচ্ছে কি 2.9 গ্রাম ঘন সেমি। ওরকম মহাদেশের নিচে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুটো শিলা দ্বারা গঠিত। আর এটা হচ্ছে অপেক্ষাকৃত কি হালকা, কি রে, এটা অপেক্ষাকৃত হচ্ছে কি হালকা, ঠিক আছে। আর এটা কোন শিলা দ্বারা গঠিত বলতো, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। কি কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে। এটা কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা দ্বারা গঠিত, বুঝতে পারছিস কি, বুঝতে পারছিস। এটা এটা হচ্ছে অপেক্ষাকৃত হালকা, একে আমরা কি বলবো, কি বলবো, সিয়াল বলবো। কি বলবো, SiAl, একে আমরা কি বলবো, সিয়াল বলবো। তখন যদি বলা সিয়াল কোন কোন শিলা দ্বারা গঠিত, SiAl, Si মানে কি সিলিকন, আর Al মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। সিলিকন আর এই শিলাটা হচ্ছে কোন, এটা কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। কোন শিলা দ্বারা গঠিত, গ্রানাইট। আর এটা হচ্ছে অপেক্ষাকৃত হালকা, এটা হচ্ছে অপেক্ষাকৃত কি হালকা, ঠিক আছে। বুঝতে পারলি। এখান থেকে কিন্তু সিয়াল আর সীমা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। সুন্দর করে করে নিবি, ঠিক আছে। এবার এই যে আমাদের পৃথিবী আছে, পৃথিবীতে এই যে ভূত্বক, এই যে ধরনের এটা পৃথিবী, ঠিক আছে। এই উপরে মাত্র অল্প কিছু অল্প আছে ভূত্বক, ঠিক আছে। উপরে ভূত্বক, একেবারে ভূত্বক মানে যেটা মাটি, ঠিক আছে। বলতো ভূত্বকে কি কি থাকে বলতে পারবি, তোর একটা পাতলা, কত বড় পৃথিবী, একটা পাতলা আস্তরণ, ঠিক আছে। মানে এরকম আমি প্রথম দিনে মনে বলেছিলাম যখন দুধ গরম করে রাখা যায় যে দুধের ছালি পড়ে যায় না, ওরকম পাতলা আস্তরণটা হচ্ছে ভূত্বক, ঠিক আছে। অথবা তুই যদি পুকুরে যদি সোলার সোলার রাখি, সোলার ভাসবে না, সোলার গুলো তো ওরকম ভাবে রাখবে আমরা ভাসছি, ঠিক ভাবতে পারছিস। তো ওরকম তো এই আমাদের ভূত্বকে কি কি আছে, একটা পাতলা আস্তরের মতো আছে, ঠিক আছে। এটা তোর অনেক খনিজ পাওয়া যায় এখানে, কয়লা, ঠিক আছে। বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম জিনিস যত অনেক খনিজ পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, ভূত্বকে, ঠিক আছে। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল পাওয়া যায় না, এগুলো এগুলো ভূত্বকে পাওয়া যায় খনিজ। তারপরে এখানে প্রধান যে উপাদান হচ্ছে মাটি, আমরা যেখানে মাটিতে গাছপালা হয় সেটা হচ্ছে মাটি, বুঝতে পারলি। ভূত্বকে তোদেরকে ভালো করে জানতে হবে যে ভূত্বকে 47%, কত পার্সেন্ট, 47% কি থাকে, অক্সিজেন থাকে। কি থাকে, অক্সিজেন থাকে। তো তোরা এখন বলবি স্যার অক্সিজেন তো বাতাসে ঘুরে বেড়ায়, অক্সিজেন মাটিতে কিরকম থাকলো। হ্যাঁ, অক্সিজেন মাটিতেও থাকে। হ্যাঁ, না ওটা না, অক্সিজেন থাকে বিভিন্ন উপাদানের সাথে মিশে থাকে, ঠিক আছে। বিভিন্ন রাসায়নিক, আমাদের মাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদানের সাথে অক্সিজেনটা কি করে মিশে থাকে, বুঝতে পারলি। কত পার্সেন্ট, মানে প্রথম মানে সব থেকে বেশি অক্সিজেন কোথায় থাকে, মাটিতেই থাকে। কোথায় থাকে, মাটিতেই থাকে, বুঝতে পারলি। হ্যাঁ, ওখানে থাকে অক্সিজেন, ঠিক আছে। সব থেকে বেশি এখানে মাটিতে কি থাকে, অক্সিজেন থাকে। আর মাটিতে দ্বিতীয় উপাদানটা কি বলতো তারা, এটা ফার্স্ট, এটা হচ্ছে কি ফার্স্ট, প্রথম। মানে তোকে যদি বলে মাটিতে সব থেকে বেশি কোনটা জিনিস থাকে, কি বলবি, অক্সিজেন। আর সেকেন্ডটা হচ্ছে কি বলতো, সেকেন্ড হচ্ছে সিলিকন, কি রে, এই যে আমরা দুটো ভাবে পড়লাম, সিয়ালও পড়লাম সিলিকনে, আর সীমাতেও পড়লাম সিলিকন, ঠিক না। তো সেকেন্ড হচ্ছে কি সিলিকন, সেকেন্ডটা হচ্ছে কি রে, সিলিকন, বুঝতে পারলি। বোঝা গেল কি, সিলিকন, কি রে, সিলিকন। ভূত্বকে তাহলে এই যে সব থেকে বেশি কে থাকে, অক্সিজেন, তারপরে সিলিকন, ঠিক আছে, বুঝতে পারলি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা পড়বো এখন বিযুক্তি রেখা। কি বলবো, বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাটা কি, বিযুক্তি রেখা। আচ্ছা, আমাদের যে পৃথিবীটা আছে, পৃথিবীতে বসে যা, চুপচাপ মনে বসে যা, ঠিক আছে। এই যে আমাদের পৃথিবীতে সব ধরনের শুনলে, পৃথিবীতে সব ধরনের শিলা, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সমান হারে নাই, ঠিক আছে। কোথাও তরল আছে, কোথাও কঠিন আছে, কোথাও অর্ধ তরল আছে, অর্ধ তরল আছে, কোথাও একদম ইসের মতো এরকম
গাঢ় গ্রহের মতো অবস্থা আছে, এরকম আছে তো অনেক জায়গায় পৃথিবীতে ওরকম অবস্থা থাকে, ঠিক কিনা? তো যেখান থেকে এই যে ভূমিকম্পটা উৎপন্ন হয়, মানে ভূমিকম্পের তরঙ্গ যেখান থেকে পরিবর্তন হয়। আমরা এর আগের দিন কি পড়েছিলাম? ভূমিকম্পের তরঙ্গ কত ধরনের তরঙ্গ থাকে বলতো? একটা পি তরঙ্গ, একটা এস তরঙ্গ। কোন তরঙ্গটা ভেদ করতে পারে না সবকিছু বলতো? এস তরঙ্গ। তো এই যে ভূমিকম্পের তরঙ্গ যেখানে পরিবর্তন হয়, কি পরিবর্তন হয়? তরঙ্গ পরিবর্তন। যেখানে ভূমিকম্পের তরঙ্গটা ধরলে এখানে ধরনে এখানে ধরলে অন্য শিলা আছে, ঠিক আছে? এই ধরনে এখানে ধরলে অন্য শিলা আছে, বুঝতে পারলি? ঠিক আছে, তারপরে আরো ধরনের আমি এখানে ধরলে অন্য শিলা আছে, বুঝতে পারলি? তো এই যে ভূমিকম্পটা এখানে উৎপন্ন হলো, এখানে তো আস্তে আস্তে আসবে, এখানে যদি হ্যাঁ এখানে অন্য শিলা আছে, তো এখানে একটু গতিটা কমে যাবে বা অথবা বেড়ে যাবে, বুঝতে পারলি? গতিটা আস্তে কমে যাবে, নাহলে বেড়ে যাবে। ফের এখানে আসলো কিনা, এখানে গতিটা হয়তো বেড়ে যাবে, নাহলে কমে যাবে, বুঝতে পারলি? তো যেখানে গতিটা কমে অথবা বাড়ে, ভূমিকম্পের তরঙ্গের গতিটা যেখানে বাড়ে অথবা কমে, সেটাকে আমরা কি বলবো বলতো? আর কেন, যদি একটা তো সেটা নাই, আচ্ছা সিলিকন আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, তো যেখানে অ্যালুমিনিয়াম থেকে ধরলে সিলিকনে আসলো বা সিলিকন থেকে ম্যাগনেসিয়ামে আসলো, তখনই কিন্তু কি হয়, ভূমিকম্পের তরঙ্গটা মানে চেঞ্জ দেখা যায়, পরিবর্তন দেখা যায়। আর যেখানে কমে, যেখানে যে জায়গাটায় পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলবো? বিযুক্তি রেখা। কি বলবো? ওই রেখাটাকে আমরা কি বলবো? বিযুক্তি রেখা। বুঝতে পারলি? বিযুক্তি রেখা কোনটা? যেখানে ভূমিকম্পের তরঙ্গটা পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় আমি বললাম, কিন্তু কেন পরিবর্তন, বুঝতে পারলি? কেন পরিবর্তন হয়? কারণ বিভিন্ন ধরনের শিলা থাকে, ঠিক না? তো ওই এটাকে আমরা কি বলবো? বিযুক্তি রেখা বলবো। ওরকম, বুঝতে পারলি? এটা ওরকম শিয়াল ও সীমার মধ্যে, ভালো করে বুঝ, শিয়াল আমরা বললাম এখনই, শিয়াল নাকি রে, শিয়াল ও সীমার মধ্যে যে বিযুক্তি রেখাটা, তার নাম কি বলতে পারবি? কনরাড বিযুক্তি রেখা। কি রেখা? কনরাড বিযুক্তি রেখা, বুঝতে পারলি? বিযুক্তি রেখা। শিয়াল ও সীমার মধ্যে যে বিযুক্তি রেখাটা, তার নাম কি? কনরাড বিযুক্তি রেখা। বুঝতে পারলি? বুঝা গেল? বিযুক্তি রেখা কি, কত পার্সেন্ট কি থাকে, বুঝতে পারলি তো? আচ্ছা, এরপরে আমরা পড়বো কি, এই যে আমাদের গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আর ভূত্বক, এ কোথায় কি আছে না আছে একটু পড়বো, এটা আঁকতে হবে, ঠিক আছে? এখানে এই চুপচাপ মানে বস, ঠিক আছে? এবার দেখ, আমাদের পৃথিবীকে কটা ভাগে ভাগ করছি আমরা? তিনটা ভাগে, ভূত্বক, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল, ঠিক আছে? বুঝতে পারলি? ভূত্বক, কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল, ঠিক আছে? হ্যাঁ, গুরুমণ্ডল মধ্যখানে আছে, উপরে আছে, দেখ আমাদের এখানে, দেখ উপরে আছে ভূত্বক, আর এখানে আছে কেন্দ্রমণ্ডল, আছে ভূত্বক বা শিলামণ্ডল, আর এখানে আছে কি? গুরুমণ্ডল। দেখ এখান থেকে এখানে গুরুমণ্ডল, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, বুঝতে পারলি? বুঝা গেল কি? এই কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? বুঝতে পারলি কি? এই গুরুমণ্ডলে তোর এই যে গুরুমণ্ডল আছে, এর তোর কত কিলোমিটার বলতে পারবি? 2900 কিলোমিটার। কত কিলোমিটার? 2900 কেন হবে রে? নিপেসিমা 2900 ঠিক আছে? পুরো নিপেসিমা একটু ভুল লিখেছি, দাদা। নিপেসিমা হ্যাঁ 2900 কিমি পর্যন্ত, ঠিক আছে? মানে এখান থেকে এখানে 2900, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কত কিলোমিটার পর্যন্ত? 2900। কত রে? 2900 কিমি পর্যন্ত এই গুরুমণ্ডলটা আছে, বুঝতে পারলে? কত কিলোমিটার? 2000। আর এখানকার তাপমাত্রা, উষ্ণতা কত বলতে পারবি? উষ্ণতা হচ্ছে তোর 2000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। কোথাকার বলতো? এই গুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে কত? 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি। ভাবতে পারছিস 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়, এখানকার তাপমাত্রা হচ্ছে তোর কত? 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর এখানকার ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 5.6। ঘনত্ব হচ্ছে কত?
3.4 থেকে 5.6, ঠিক আছে। এখানকার ঘনত্ব, এক জায়গায় চুপচাপ মানে বসে যায়, ঠিক আছে, চুপচাপ মানে এক জায়গায় বসে যায়, এই একটু চেপে যা, এদিকে এদিকে রিমা এখানে বস, ওখানে বসে যা, এই এখানে এখানে বুঝতে পারলি? তো ঘনত্ব কত? 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি। কি রে এখানে কত আছে? গ্রাম ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই যে এখানে এই যে এই তোর গুরুমণ্ডলে কি কি অনেকগুলো শিলা আছে, কি কি আছে? অনেকগুলো শিলা আছে। যেরকম কি বলতো, তোর লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন, এগুলো আছে। বুঝতে পারলি? গুরুমণ্ডলে কত আছে, কি কি আছে বলতো? লোহা, নিকেল, ক্রোমিয়াম, হ্যাঁ, তারপরে তোর ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এগুলো আছে। বুঝতে পারলি? তো আমরা এটাকে, এই গুরুমণ্ডলটাকে কিনা দুভাগে ভাগ করেছি। কত ভাগে ভাগ করেছি? দুভাগে ভাগ করেছি। তো এখানে কি হিসাবে ভাগ করেছি বলতো? কি হিসাবে ভাগ করেছি বল? একটা হচ্ছে কি, তোর 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। কোথা থেকে? ধরুন এখানে 30 থেকে 700, কোথা থেকে? এখানে 30 ধরলে এখানে 700, ঠিক আছে। 30 থেকে 700 কিমি পর্যন্ত এখানে কি কি আছে বলতে পারবি? এখানে আছে তোর 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত আছে তোর কি কি আছে, 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, হ্যাঁ, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। দেখ, ক্রোমিয়াম, লোহা, ঠিক আছে, সিলিকন আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে। কি কি আছে? 30 থেকে, এই যে দেখ, এই জায়গাটায় 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত এখানে কি আছে? সিআর মানে ক্রোমিয়াম, লোহা, এফই, ঠিক আছে, তারপর সিলিকন, এসআই, তারপর এমজি, ঠিক না? এই জিনিসগুলো থাকে, ঠিক আছে। কি থাকে? এই ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এদেরকে একসাথে আমরা কি বলবো? প্রোফেসিমা। কি বলবো রে? প্রোফেসিমা। কোথায় আছে এরা বলতো? গুরুমণ্ডলের একটা ভাগে। কি কি আছে? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। কি? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। বুঝতে পারলি? প্রোফেসিমা কোথায় আছে? গুরুমণ্ডলে আছে। তারপরে 700 থেকে, কোথায়? এই 700 থেকে আবার 2900 কিলোমিটার পর্যন্ত, 700 থেকে 2900 কিমি পর্যন্ত কি আছে বলতে পারবি? বলা যাবে কি? নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। কি আছে? নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। নিকেল, লোহা, এই যে এই জায়গাটায় কি কি আছে বলতো? নিকেল আচ্ছা, কি? নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। এটাকে একসাথে আমরা কি বলবো? নিফেসিমা। কি বলবো রে? কি বলবো? নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এদেরকে একসাথে আমরা কি বলবো? নিফেসিমা। কি বলবো? নিফেসিমা, ঠিক আছে। বুঝতে পারলি? বুঝা গেল কি? আচ্ছা, এদেরকে আমরা জানতে হবে। এই যে এখানে এই যে কনরাডো বিযুক্ত রেখা কোথায় আছে? আমি বললাম না? কোথায় রে? বললাম না একটু আগে? কনরাডো বিযুক্ত রেখা কোথায় আছে বললাম না? শিয়াল ও সীমার মধ্যে। হ্যাঁ, শিয়াল ও সীমার মধ্যে কর্ণাটক বিযুক্ত রেখা, বা ভূত্বক বা শিলামণ্ডলের মধ্যে, কর্ণাটক বিযুক্ত রেখা। আচ্ছা, এই যে মেহেরোভিসিক বিযুক্ত রেখা কোথায় আছে বলতো? কোথায় আছে বল? এই যে এখানে কি, এই যে এগুলো বলছি কিনা, এগুলো হচ্ছে বিযুক্তি রেখা। যেরকম এটা এই বিযুক্তি রেখা, রেপত্তি বিযুক্তি রেখা। তারপর হচ্ছে এই যে আমরা মেন জিনিসটা পড়বো, প্রোফেসিমা আর নিফেসিমার যে মধ্যখানে যে বিযুক্তি রেখাটা, বিযুক্তি রেখা কি আমি প্রথমে বললাম তো। তো এই প্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে যে বিযুক্তি রেখাটা, সেটা হচ্ছে কি? রেপত্তি বিযুক্তি রেখা। কি? রেপত্তি বিযুক্তি রেখা, রেপত্তি বিযুক্তি রেখা। আচ্ছা, গুরুমণ্ডলের উপরে, এই যে এটা তো গুরুমণ্ডল নাকি? এই গুরুমণ্ডলের উপরে আর শিলামণ্ডলের নিচে, এটা গুরুমণ্ডলের উপরে, এটা নিয়ে পরে বলছি, ঠিক আছে। অ্যাস্ট্রোস্ফিয়ার নিয়ে পরে বলছি। গুরুমণ্ডলের উপরে, এই যে গুরুমণ্ডলের উপরে কি এটা, ঠিক না? আর শিলামণ্ডল, এটা তো শিলামণ্ডল নাকি? এখান থেকে এখানে শিলামণ্ডল,
এখান থেকে একটা শিলামণ্ডল আর এখান থেকে একটা গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলের উপরে শিলামণ্ডল নিচে যে রেখাটা সেটা হচ্ছে কি মেহরভিষিক বিযুক্তি রেখা। কি মেহরভিষিক বিযুক্তি রেখা, বোঝা গেল? ক্লিয়ার? আর ক্রোপেসিমা নিপেসিমার মধ্যে কি থাকে? রেপত্তি বিযুক্তি রেখা। আচ্ছা, বোঝা গেল? ক্রোপেসিমা কি কি নিয়ে গঠিত? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, তাকে ক্রোপেসিমা বলবো। আর নিপেসিমা কি কি নিয়ে গঠিত? তোর নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এটা আমরা বলবো নিপেসিমা। ক্রোপেসিমা কত কিলোমিটার পর্যন্ত? 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। নিপেসিমা কত কিলোমিটার পর্যন্ত? 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। তো গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত? 2900 কিলোমিটার। বুঝতে পারলি? গুরুমণ্ডলটা আমাদের মোটামুটি হলো। তারপরে আমরা পড়বো কি এই অ্যাস্থনোস্ফিয়ার। কি রে? এই যে এখানে এই অ্যাস্থনোস্ফিয়ারে কিনা এখানে কিন্তু আলাদা একটা ঘটনা ঘটে, ঠিক আছে? এটাকে আমরা ভালো করে জানতে হবে। এই যে অ্যাস্থনোস্ফিয়ার, হ্যাঁ, এই যে অ্যাস্থনোস্ফিয়ার, এখানে কিন্তু একটা আলাদা রকমের ঘটনা ঘটে, ঠিক আছে? ভালো করে বুঝ। অ্যাস্থনোস্ফিয়ারে কি হয়? এটা গুরুমণ্ডলের উপরে অবস্থান করে, ঠিক আছে? এই যে এটা গুরুমণ্ডল, যেটা আমি লাল করলাম না, লাল করলাম না, এটা হচ্ছে তোর অ্যাস্থনোস্ফিয়ার, ঠিক আছে? এটা গুরুমণ্ডলের উপরে অবস্থান করে, ঠিক আছে? আর এখানকার শিলাগুলো কিনা মানে অর্ধতরল অবস্থায় থাকে, মানে গলিত নরম, একদম পুরো এতটাই ঘনত্ব বেশি। অর্ধতরল মানে কি কঠিন না কিন্তু, ঠিক আছে? নরম হিসাবে থাকে, একদম গলিত নরম হিসাবে থাকে ওই অ্যাস্থনোস্ফিয়ারে, ঠিক আছে? আর এখানে পুরো তাপ চাপে মানে গ্যাস উৎপন্ন হয়ে বিভিন্ন উঠে মানে তোর তাপ চাপে থাকে। যেরকম ওই দেখিস নি মোবিল, ঠিক আছে? তারপরে খেজুরের রস, খেজুরের একদম পুরো যখন তা দেয় তোর খেজুরের রস এরকম হয়ে যায়, পুরো একদম গুড়টা কিভাবে হয়ে যায়, ওরকম অবস্থা থাকে কোথায়? এই অ্যাস্থনোস্ফিয়ারে শিলাগুলো, ঠিক আছে? তো কি হয় যে এই এই অ্যাস্থনোস্ফিয়ারে তোর এই তাপ চাপে শিলাগুলো গলিত অবস্থায় থাকে, ঠিক আছে? আর তোর এই চাপের ফলে এখানে ধরনের চাপ দিল, ঠিক আছে? এখানে যদি চাপ দেয়, চাপের ফলে কি হয়? এখান থেকে এই আগুনের মতো ফুলকির মতো উপরে উঠে যায়, ঠিক আছে? উপরে উঠে তোর তোর অগ্নিয় শিলা উপরে উঠে, আমরা পড়েছিলাম না ম্যাগমা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারণ লাভা ম্যাগমা, এটা হচ্ছে এই যে অ্যাস্থনোস্ফিয়ারে, ঠিক আছে? এখানে বলছে আবার এখানে ম্যাগমা, তো এখানে উঠে যায়। আর ভূত্বকে যতগুলো কঠিন পদার্থগুলো ওগুলো আস্তে 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 নিচে নামে, ঠিক আছে? তো এখানে অ্যাস্থনোস্ফিয়ারে যে গলিত অবস্থায় তোর শিলাগুলো থাকে এরা উপরে উঠে যায়, এবং ভূত্বকের যেগুলো কঠিন অবস্থা কঠিন গুলো ওরা নিচে যায়, আবার এটা গলে যায়, আবার ওঠে। এরকম ভাবে একটা পরিচালন স্রোতের কাজ করে। কাজ করে পরিচালন স্রোত, মানে এখান থেকে আগুনের মতো জিনিসগুলো গেল উপরে, আবার কঠিন পদার্থগুলো নিচে আসলো, ঠিক আছে? আস্তে আস্তে যেগুলো কঠিন পদার্থ নিচে আসলো, নিচে আবার গলে টলে টলে আবার এরকম ভাবে একটা পরিচালন স্রোতের কাজ করে। কি করে? পরিচালন স্রোতের। আচ্ছা, এবার এই যে ভূত্বক, আমাদের ভূত্বক প্রায় ধরে নে 100 কিলোমিটার। কত কিলোমিটার? আমাদের ভূত্বক, যেখানে আমরা এই নলকূপ বসিয়ে জল টল খাচ্ছি, ওটা হচ্ছে আমাদের ভূত্বক, ঠিক আছে? ওটা কত কিলোমিটার বলতো? 100 কিলোমিটার, ঠিক আছে? এটা কার উপরে অবস্থিত? শিলামণ্ডল, শিলামণ্ডলের উপরে অবস্থিত। ভূত্বক মানে কোথায় অবস্থিত? শিলামণ্ডলে, শিলামণ্ডলের উপরে অবস্থিত, ঠিক আছে? আরেকটা, এই যে এখানে কিনা এই যে এখানে অ্যাস্থনোস্ফিয়ারে ভূমিকম্পের তরঙ্গ খুব ধীর গতিতে হয়। এই যে ভূমিকম্পের তরঙ্গটা খুব মানে নিচে বলছি, এখনই তো বলছি দাদা, সব আসছি, এখানে আসবো তো। এটা এটা আমাদের তো গুরুমণ্ডল কমপ্লিট হয়ে গেলো, এবার একটু এটা বলে দিই, তারপরে নিচে আসছি, ঠিক আছে? তো এখানে কি হয়, কি বলছিলাম, শিলামণ্ডল ভূত্বক বা শিলামণ্ডলে 100 কিলোমিটার পর্যন্ত থাকে, গুরুমণ্ডলের উপরে থাকে, ঠিক আছে? তারপরে এখানে তোর ভূমিকম্পের তরঙ্গটা, এই যে এখানে ভূমিকম্পের তরঙ্গটা আস্তে হয়ে যায়, ঠিক আছে? এখানে ভূমিকম্পের তরঙ্গ কি হয়ে যায়? স্লো হয়ে যায়, আস্তে হয়ে যায়, ঠিক আছে? এবার হ্যাঁ 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 যেতে পারে, কিন্তু আস্তে হয়ে যায়। হ্যাঁ, কোনটা? আমি কি বলেছিলাম যে অর্ধতরল, কি বলেছিলাম আমি বলতো? অর্ধতরলের মধ্যে যেতে পারে না। কে অর্ধতরলের মধ্যে যায় না বলতো? অ্যাস তরঙ্গ, অ্যাস তরঙ্গ কিন্তু যেতে পারে না, পিটা যেতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, এরপর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। তো এই যে এই কেন্দ্রমণ্ডল আমরা পড়বো, দাঁড়া এটা একটু মিটাই দিই। এটা সবাই বুঝতে পেরেছিস তো? তোকে যদি বলে আমাদের গুরুমণ্ডলের তাপমাত্রা কত বলতে পারবি না? আচ্ছা, ঘনত্ব কত বলতে পারবি? আচ্ছা, কত কিলোমিটার পর্যন্ত আছে এটা বলতে পারবি?
ঠিক আছে। আচ্ছা, গুরুমণ্ডলে কি কি ভাগ করবে সীমা নিপেশ সীমা এটা বলতে পারবি? করবে সীমা কি কি নিয়ে গঠিত এটা বলতে পারবি? নিপেশ সীমা কি কি নিয়ে এটা বলতে পারবি? পারবি তো? আচ্ছা, এদিকে একটু টুক করে মিশিয়ে দিত। ঠিক আছে, এবার দেখ আমাদের কেন্দ্রমণ্ডল মানে এই জায়গাটা নিয়ে বলবো। এই যে কেন্দ্রমণ্ডলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলে সাধারণত কত 3500 কিমি পর্যন্ত থাকে। কত কিমি? 3500 কিমি পর্যন্ত থাকে। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলে 3500 কিমি পর্যন্ত। কেন্দ্রমণ্ডল সাধারণত কি থাকে? এই নিকেল, নিকেল প্লাস এফি মানে লোহা। কি রে? নিকেল আর লোহা। কি রে? তো এটাকে আমরা কি বলবো? নিফে। কি বলবো? নিকেল আর লোহা থাকে বলে কেন্দ্রমণ্ডলকে কি বলবো? নিফে বলবো। নিকেল আর লোহা থাকার জন্য এটাকে আমরা কি বলবো? নিফে বলবো। কি বলবো রে? নিফে বলবো। ঠিক আছে, আর এখানে তাপমাত্রা, এই নিফেতে তাপমাত্রা মানে গড়ে ধরছি 5000 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা? মাত্রা কত রে? 5000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে তাপমাত্রা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। আর এর গড় ঘনত্ব সব থেকে বেশি ঘনত্ব, আমি বলেছিলাম না ঘনত্ব কোথায় বেশি? এর ক্লাসে হচ্ছে ঘনত্ব হচ্ছে কত বলতো? 9.1 থেকে 13 পয়েন্ট কত সামথিং আছে। 9.1 থেকে 13.1 মনে হয়। ঠিক আছে, 13 ধরে না 13। ঠিক আছে, 9.1 থেকে 13 ধরে। ঠিক আছে, তাপমাত্রা হচ্ছে 5000 আর ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, আর এই এর এখানে এই যে এখানে তোর এর ঘনত্ব, চাপ, উষ্ণতা, এই যে শুন না ভালো করে শুন, এই কেন্দ্রমণ্ডলে কিনা ঘনত্ব, চাপ, উষ্ণতা সব জায়গায় কিন্তু সমান হয় না। কি হয় না? সব জায়গায় সমান হয় না। ওই জন্য এই কেন্দ্রমণ্ডলটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কটা ভাগে ভাগ করেছি? কেন ভাগ করেছি বলতো? কারণ এখানে চাপ, তাপ, ঘনত্ব সব জায়গায় উষ্ণতা সমান না, ওই জন্য দুটো ভাগে ভাগ করেছি। ঠিক আছে, বুঝতে পারলি তো? একটা হচ্ছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। মানে একটা ভিতরের কেন্দ্রমণ্ডল মানে কোর, একে বলা হয় কোর। কি বলা হয়? কোর। একদম ভিতরে, সব থেকে ভিতরে, মানে পৃথিবীর কেন্দ্রে। একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, বুঝতে পারলি? সব থেকে ঘনত্ব তাহলে এখানে বেশি হবে, এখানে কম হবে, ঠিক না? আচ্ছা, এই অন্তঃকেন্দ্রমণ্ডলে চাপ, তাপ সব থেকে বেশি। যত জায়গায় পৃথিবীর আছে কিনা, পৃথিবীর যত জায়গা আছে সব থেকে বেশি কোথায় চাপ বেশি? অন্তঃকেন্দ্রমণ্ডলে। কেন? চারিদিক থেকে চাপ দিচ্ছে না। আর এখানকার পদার্থগুলো এত চাপ বেশি, এত চাপ বেশি, এত চাপ বেশি, এখানকার যে পদার্থগুলো কিনা কঠিন অবস্থায় থাকে। কি থাকে অবস্থায়? কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, অন্তঃকেন্দ্রমণ্ডলে যে জিনিসগুলো পদার্থগুলো কি থাকে? কঠিন অবস্থায় থাকে, কারণ এখানে প্রচুর বেশি চাপ। ঠিক আছে, মানে চারদিক থেকে চাপ দিচ্ছে। বুঝতে পারলি? চারদিক থেকে কি করছে? চাপ দিচ্ছে। ঠিক আছে, তারপরে দেখ এখানে এবার বহিঃকেন্দ্রমণ্ডল। আচ্ছা, এখানে এটা এটা বলে দিই, এটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডলটা হচ্ছে কি 5000 থেকে 6370। এই যে বহিঃকেন্দ্র কোথা পর্যন্ত আছে? 5000 থেকে 6370 কিমি পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, এটা বই। আর অন্তটা হচ্ছে কি বলতো? বাদ বাকি 6000 থেকে, হ্যাঁ এই 6370। ঠিক আছে, বুঝতে পারলে কি? 5000 থেকে বা 5100 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত। হুম, আর 5100 থেকে তোর 2900 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, দেখ অত কিলোমিটারটা অত প্রয়োজন না, গরমলা যাচ্ছে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখ আমার লাস্টের কোশ্চেন আছে। ঠিক আছে, ভালো করে দেখে নে। তো এই যে অন্তঃকেন্দ্রমণ্ডল 5000 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার থেকে তোর 6370 কিলোমিটার পর্যন্ত আছে। কত আছে? 5100 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত আছে। ঠিক আছে, আর এখানে চাপটা বেশি, এখানকার পদার্থগুলো কঠিন। আর বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কি 2900 থেকে এটা হচ্ছে কি বলতো? আমি একটা ভুল জিনিস লিখেছি। কি বলতো? এটা হবে অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, ওটাই ভাবছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি 5100 থেকে 6370 কিমি। ঠিক আছে, বুঝতে পারলি? আর এই জিনিস ভুল লিখেছিলাম। আর এটা হচ্ছে কি 2900 থেকে,
ঠিক আছে 2900 কেন শেষ হলো বলতো? বহিঃ কেন্দ্রমণ্ডল এখানে তো 2900 নাকি রে? শেষ হলো 2900 থেকে 5100 কিমি পর্যন্ত হচ্ছে কি বহিঃ কেন্দ্রমণ্ডল। বুঝতে পারলি? এটা উপরেরটা বহিঃ কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে অন্তর কেন্দ্রমণ্ডল। 2900 থেকে 5100 কিমি পর্যন্ত হচ্ছে কি তোর বহিঃ কেন্দ্রমণ্ডল। বুঝতে পারলি? এবার একটু উল্টা লিখেছিলাম, বুঝা গেল? এই যে সব থেকে কঠিন কোথায় আছে? কেন কঠিন বলতো? এখানে চাপ তাপ প্রচুর, ঠিক আছে। আর এখানে একটু অর্ধতল, এটা এটা হচ্ছে কি এখানে হচ্ছে একটু অর্ধতল, ঠিক আছে। অর্ধ অবস্থায় পৃথিবীর চারদিকে, মানে এখানে কি করে তোর এই যে বহিঃ কেন্দ্রমণ্ডলে এখানে তো কঠিন আছেই, ঠিক আছে। এখানে সব থেকে এখানে সবচেয়ে চাপটা বেশি। বহিঃ কেন্দ্রমণ্ডলে কি হয়? এখানে কিন্তু অর্ধতল অবস্থায় আছে, ঠিক আছে। এটা এত অর্ধতল অবস্থায় আছে যে এইখানকার যে জিনিসগুলো এখানকার গলিত অবস্থায় পৃথিবীর চারিদিকে ভন ভন ভ্রমণ করে ঘুরছে, এই বহিঃ কেন্দ্রমণ্ডলের জিনিসগুলো এত স্পিডে ঘুরছে, এত স্পিডে ঘুরছে যে তোর এখানে তোর এখানে আছে কি বলতো? আমি কি বলেছিলাম? এফি আর নিকেল, না নিফে, নিফে এফি আর নিকেল এখানে অবস্থান করছে, করছে তো। এখানে এই মালগুলো পুরো পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রচন্ড গতিতে ঘুরছে, প্রচন্ড গতিতে চাপের ফলে, চাপ তাপের ফলে প্রচন্ড গতিতে ঘুরছে। এর ফলে পৃথিবীতে একটা কি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। কিসের সৃষ্টি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। পৃথিবী ওই জন্য একটা বিশাল বড় একটা চৌম্বক, পৃথিবী একটা বিশাল বড়, ওই জন্য বলে না আমাদের পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বলে না, চৌম্বকের মেরু থাকে এরকম পৃথিবীর মেরু। পৃথিবী একটা বিশাল বড় একটা চুম্বক, ঠিক আছে। কারণ পৃথিবীর কেন্দ্রে এই যে কেন্দ্রমণ্ডলে এখানে তোর এই যে তোর নিকেল তোর লোহা প্রচন্ড স্পিডে চারদিকে ঘুরছে। এটা গলিত অবস্থায় পুরো তরল অবস্থায় পৃথিবীর কেন্দ্রে চারদিকে ঘুরছে এই বহিঃ কেন্দ্রমণ্ডলে, ঠিক আছে। তো পৃথিবী ওই ঘোরার ফলে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই যে নিকেল আর লোহা চারদিকে ঘুরছে, একটা পৃথিবীর কেন্দ্রের সৃষ্টি, মানে তোর ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলি? তারপর হচ্ছে দেখ এখানে লাস্ট পার্ট, এটা হচ্ছে কি তোর এই নিফেসিমার বহিঃকেন্দ্রমণ্ডল যে বিযুক্ত রেখা তার নাম হচ্ছে কি গুটেনবার্গ বিযুক্ত রেখা। আর বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রের মধ্যে যে বিযুক্ত রেখা তার লেহমান বিযুক্ত রেখা, ঠিক আছে। লেহমান বিযুক্ত রেখা আর গুটেনবার্গ বিযুক্ত রেখা। বুঝতে পারলি? আজকে এখান থেকে শেষ, মানে এই চ্যাপ্টার শেষ হইলো কিন্তু। বুঝা গেল সবগুলো ক্লিয়ার? এখান থেকে বাইরে কোনো আসবে না কিছু, ঠিক আছে। কোথায় গুরুমন্ডল আর এই যে এখানে? এখানে কিন্তু না 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 না, শক্ত আছে, শিলা অনেক রকমের আছে। দেখ আমি তো বলেছিলাম এখানে কি আছে, ক্রোমিয়াম, Fe, Si, Mg, ঠিক আছে। হ্যাঁ শক্ত অবস্থায় আছে। এখানে আছে লাভার মতো, কোথাও তরল কোথাও অর্ধতরল। এটা না দেখ এখানে আছে তরল অবস্থায়, এটা আছে তরল অবস্থায়, এখানে আছে মানে একদম পুরো তরল অবস্থা চারদিকে ঘুরছে। আর এখানে আছে অ্যাস্ট্রোনস্ফিয়ার, তো বললাম আমি অ্যাস্ট্রোনস্ফিয়ারটা বললাম না, ঠিক আছে। বুঝতে পারলি? ক্লিয়ার সবারই? কোনো অসুবিধা হলে বলবেন। সব থেকে লাস্টে কি কর, এই যে অন্তঃকেন্দ্র একটা শক্ত অবস্থায় আছে। বল 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 বল, কোনো অসুবিধা নেই, বল। ঠিক আছে, হ্যাঁ চলো।